ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার, আশ্বাস প্রধান উপদেষ্টার। ভোট হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এই দেশের জনগণ, বললেন মির্জা ফখরুল। গণতন্ত্রের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। জুলাই গণঅভ্যুত্থান যেন ব্যর্থ না হয়, সজাগ থাকার তাগিদ নাহিদ ইসলামের। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয়, বললেন জামায়াত আমির। এবং ইন্টারপোলে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন এনসিবির। কাল ট্রাইব্যুনালে উঠছে মামলা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন। এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস ANFREL এর একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। জানান, এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক। প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাংলাদেশের সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। এদেশে জনগণই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফের বিষয়ে যদি দ্রুত সিদ্ধান্ত না হয় তাহলে বাংলাদেশ বিপদে পড়বে। আর জানাচ্ছেন শরীফুল ইসলাম। সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে দূরদৃষ্টিতে ক্ষমতায়ন, বাংলাদেশ নেতৃত্ব ঐক্য এবং প্রবৃদ্ধির পথে কূটনীতি, শাসন ব্যবস্থা রূপান্তরমূলক আলোচনা সভার আয়োজন করে রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম ফাউন্ডেশন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ আমাদের, ভবিষ্যৎ আমাদেরই নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। গণতন্ত্রের বিকল্প নেই জানিয়ে মির্জা ফখরুল বলেন, এটা চাপিয়ে দেওয়া যাবে না, চর্চা করতে হবে। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না। এটাকে চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেই জায়গাগুলোকে খোলা রাখতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফের বিষয় যদি দ্রুত সিদ্ধান্ত না হয় তাহলে বাংলাদেশ বিপাকে পড়বে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। একইভাবে আসুন আমরা সবাই এক হয়ে যাই। আমরা সমস্যা আছে, সমস্যার সমাধান হবে, ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারের জুলাই গণঅভ্যুত্থান যেন কোনোভাবেই ব্যর্থ না হয় সেই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় সংসদে এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে কথা বলেন তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, এই গণঅভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে একটি দলকে সরিয়ে আরেকটা দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং কিভাবে রাষ্ট্র কাঠামোর মৌলিক ও গুণগত পরিবর্তনের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এইরকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ছিল বলেও উল্লেখ করে এনসিপি আহ্বায়ক। লালমনিরহাটে জনসভায় আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, খুনিদের বিচার আর প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না। আজ সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে এক জনসভায় প্রধান অতিথি বক্তব্যে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই, কালো টাকা ও পেশি শক্তির প্রভাবযুক্ত নির্বাচন আমরা দেখতে চাই না। প্রধান অতিথি বক্তব্যে ডক্টর শফিকুর রহমান আরও বলেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনও কিছু কুরাজনীতিক চাঁদাবাজি, দখলবাজি করছে। জামাত ক্ষমতায় গেলে নারীদের সম্মান, নিরাপত্তা ও কাজের ব্যবস্থা করবে বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। শেখ হাসিনা ছাড়া আরও যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকুম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রী প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক আইজিপি বেনজির আহমেদ। এদিকে জুলাই আগস্টে গণহত্যা মামলা আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উঠছে। আপিল বিভাগের বিচার কাজ পরিচালনার জন্য দুটি নতুন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রোববারের সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা আপিল বিভাগের কার্যতালিকায় এই বেঞ্চ দুটির তথ্য তুলে ধরা হয়েছে। এতে দেখা যায় প্রধান বিচারপতি ইজলাসে প্রথম বেঞ্চে রয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি ফারা মাহবুব। 2 নম্বর বেঞ্চে রয়েছেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম, বিচারপতি এস.এম. এমদাদুল হক ও বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান। এর আগে 24 মার্চ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের 2 বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়। তারা হলেন বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি ফারা মাহবুব। দর্শক, আজ থেকে গুলশানের 9টি প্রবেশপথে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের উদ্যোগ নিয়েছে গুলশান সোসাইটি। এ বিষয়ে সরাসরি কথা বলতে এখন আমাদের সাথে যুক্ত হবেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত। জনাব ব্যারিস্টার ওমর সাদাত, আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনার কাছে যে বিষয়টি জানতে চাইছি সেটি হচ্ছে যে আপনারা গুলশানে ব্যাটারি চালিত রিকশা চলাচল যে বন্ধ করে দিয়েছেন, যে উদ্যোগটা নিয়েছেন, সেটা বাস্তবায়ন করা কতটা সম্ভব হচ্ছে বলে মনে করেন আপনি? এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যে আলোকপাত করছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। পলি আর্টিজানে যে অ্যাটাকটা হলো, সেখানে সেই আক্রমণের পরে প্রচুর বিদেশি মারা যায় সেখানে, এবং তারপরে গুলশানের সকল ধরনের বাস এবং রিক্সা প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। সে সময় মেয়র আনিসুল হকের নেতৃত্বে গুলশানে বিশেষ ধরনের বাস চালু করা হয়, ঢাকা চাকা বলে, এবং সেই বাসের সার্ভিসটা এখনো আছে। কিন্তু 5ই আগস্টের পরে যে পরিবেশের সৃষ্টি হয়, সেখানে আমাদের গুলশানের জন্য যে বিশেষ কিছু রিক্সা ছিল, সেখানে প্রতিটা রিক্সাওয়ালা তাদের পুলিশ ভেরিফিকেশন করা ছিল। এটা কারণটা কি? অর্থাৎ এটি একটা কূটনৈতিক অঞ্চল, প্রচুর বিদেশি থাকে, এবং হোলি আর্টিজানের সময় দেখা গেছিল যে সেখানে রিক্সায় করে এসে তারা আক্রমণটা করেছিল। তো সে কারণে অনেক বিদেশি অভিযোগ করেছেন যে তারা গুলশানে আর নিরাপদ বোধ করছেন না, কারণ গুলশানে যে যার মতো রিক্সা নিয়ে ঢুকে পড়তে পারছে, রিক্সাওয়ালাদের কোনো নিয়ম নেই, নীতি নেই, এবং ব্যাটারি চালিত রিক্সা দিয়ে ক্রমান্বয়ে প্রতিদিন শত শত অ্যাক্সিডেন্ট হয় এখানে, যেটার কারণে আমরা এটা গুলশান সোসাইটি কিন্তু বন্ধ করে। এটা সিদ্ধান্তটা সরকারের। আমরা ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলকে নিয়ে আমরা গুলশানের মধ্যে এই রিক্সা প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে। আমরা গত কয়েকদিন ধরে মাইকিং করেছি এলাকার মধ্যে, আমরা ব্যানার টাঙিয়েছি এবং আজকে থেকে বন্ধ করেছি। এটা কোনো নতুন সিদ্ধান্ত না, এটা যেটা দীর্ঘদিন ধরে চলে আসছিল। এই বিষয়টিকে গুলশানকে সুরক্ষিত করবার জন্য, যেহেতু এটা কূটনৈতিক একটা এলাকা, এটাকে সুরক্ষিত করবার জন্য আমরা এই ব্যবস্থাটা নিয়েছি। জি, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইছি, ব্যাটারি চালিত অটোরিকশা তো আপনারা এখন বন্ধ করছেন গুলশানে, তো সেই ক্ষেত্রে বিকল্প কি হতে পারে বলে মনে করেন? না, রিক্সা তো চলছে। ব্যাটারি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত রিক্সা থেকে নরমাল সাধারণ রিক্সা তো চলছে। সাধারণ রিক্সা চলতে তো কোনো বাধা নেই। আচ্ছা, সাধারণ রিক্সা অবাধে চলছে, সাধারণ রিক্সাতে মানুষ চলবে। কিন্তু সেটা আমরা যেটা করবো, যে আমরা আগের মতো প্রত্যেক রিক্সাওয়ালার একটা পুলিশ ভেরিফিকেশন হবে, তাদের নাম থাকবে আমাদের গুলশান সোসাইটিতে, আমাদের নাম থাকবে পুলিশের কাছে, যাতে কোনো একটা দুর্ঘটনা হলে আমরা জানতে পারি। এবং আপনি জেনে খুশি হবেন, আমরা যখন 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা প্রতিটা রিক্সাওয়ালাকে ট্রেনিং দিতাম যে তাদের রিক্সায় করে যদি কোনো ধরনের অপরাধ সংঘটিত হতো, তাহলে তারা আমাদেরকে একবার এসে বলে দিত, বিকজ তাদেরকে ট্রেনিং দেওয়া হতো যে আপনারা যদি রিক্সা চালাতে কিছু শুনেন আমাদেরকে জানাবেন। সুতরাং এইভাবে তাদের প্রত্যেককে আলাদা করে ড্রেস দেওয়া হবে, তাদের প্রত্যেকের জন্য জীবন বীমা করে দিব আমরা গুলশান সোসাইটির পক্ষ থেকে, এবং প্রত্যেকটা আলাদা চিকিৎসার ব্যবস্থা করা হবে, যেটা আগেও ছিল। জি, ব্যারিস্টার ওমর সাদাত, আপনার কাছে আরেকটি বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে যে এই উদ্যোগ বাস্তবায়ন করতে গিয়ে আপনার কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন কিনা? না, সেটা তো হচ্ছে। এর আগে তো এটা তো আমাদের প্রথম চেষ্টা না, এটা হচ্ছে সরকারও চেষ্টা করেছে, এর আগে ব্যর্থ হয়েছে, এর আগে সরকারের সময় চেষ্টা করেছে, বর্তমানে চেষ্টা করেছে, কিন্তু জিনিসটা এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে এটাকে আমরা যারা যদি মনে করি যে সরকার এসে আমাদের সব কাজ করে দিবে, সরকার আমাদের সব কাজ করতে পারবে না। আমাদের বাসিন্দাদেরকে সরকারের পাশে এসে দাঁড়াতে হবে। এবং আমরা যে গুলশানে বলি, বা আমাদের গুলশান সোসাইটিকে যেটা আমরা বলি, যে আমাকে দিয়ে শুরু, আমাকে দিয়ে যদি আমি কাজটা বন্ধ করতে পারি তাহলে কিন্তু হবে। এটা কিন্তু অবৈধ, এটা হাইকোর্টের সিদ্ধান্ত হচ্ছে অবৈধ। তারা সুপ্রিম কোর্টে দিয়েছিল, সুপ্রিম কোর্ট 1 মাস সময় দিয়েছিল,
দিয়ে বলেছিল 1 মাস পর বন্ধ করে দিতে হবে, কিন্তু কার কথা কে মানে? কিন্তু আমরা যদি নিজেরা এটা বন্ধ করবার উদ্যোগ না নিই, এই অবৈধ ব্যাটারি চালিত রিকশার কারণে পুরো ঢাকা শহর স্থবির হয়ে যাবে। এই স্থবিরতাটা আমরা মানতে পারবো না। এই নিরাপত্তাহীনতাটা বিশেষত গুলশানে আমাদের জন্য মেনে নেওয়া কঠিন, কারণ এখানে অনেক বিদেশি থাকে। একটা যদি দুর্ঘটনা ঘটে যায়, তা সারা বিশ্বে বাংলাদেশের যে সুনাম আছে, ভাবমূর্তি নষ্ট হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ ব্যারিস্টার ওমর সাদাত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত। এই মুহূর্তে চলে যাচ্ছি সারা বাংলা প্রসঙ্গে। রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় পিতার হত্যার ঘটনায় 48 ঘন্টার মধ্যে অভিযুক্ত 2 জনকে গ্রেফতার করেছে র্যাব 5। গত 16 এপ্রিল রাতে তালাইমারিতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের ইটের আঘাতে বাবার মৃত্যু হয়। ঘটনার পরদিনই নিহত আকরাম হোসেনের ছেলে বোয়ালিয়া মডেল থানায় 7 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 3 থেকে 4 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র্যাব 5-এর অধিনায়ক মাসুদ পারভেজের নির্দেশনায় গোপন অভিযান চালিয়ে অভিযুক্ত নান্টু ও খোকনকে গ্রেপ্তার করেন। চট্টগ্রাম নগরের কাপাসখোলা এলাকায় খোলা ড্রেনে রিকশা উল্টে নিখোঁজ হওয়া 6 মাসের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় 14 ঘন্টা পর আজ সকালে চাকতাই খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। গতকাল রাত 8:30টার দিকে প্রবল স্রোতের মধ্যে একটি ব্যাটারি চালিত রিকশা নালায় পড়ে গেলে শিশুটি নিখোঁজ হয়। চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জানান, আজ সকাল 10:10 দিকে স্থানীয়রা চাকতাই খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় এবং মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফায়ার সার্ভিস জানায়, গতকাল রাতে শিশুটি তার মায়ের সঙ্গে রিকশায় করে যাচ্ছিল। নগরের কাপাসকুলা নবাব হোটেলের সামনে রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে যায়। এ সময় শিশুটির মা আহত হলেও শিশুটি পানির স্রোতে ভেসে যায়। চিল্লাছে, বাঁচান করে চিল্লাচ্ছে, আর এখানে মানুষ গেছে, মানুষ গিয়ে কেউ সিঁড়ি আনছে, দোকান থেকে সিঁড়ি আনছে, রশি আনছে, এগুলো দিয়ে তুলছে। পড়ার 1 মিনিটও 30 সেকেন্ডও পূর্ণ হয় নাই, বউ আর শাশুড়ি এখানে চলে আসছে, রিক্সার ড্রাইভারটা চলে আসছে এই পাশে। এলাকার প্রতিবেশী কিছু মানুষ দেখলাম, আর এখন নৌবাহিনী ওনারা যথেষ্ট পরিমাণ শ্রম দিচ্ছে, যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বাকিটা তো আল্লাহর উপর। আমরা যেতটুকু পাইছি এখানে আপাতত ছাড়া কিছু পাইনি। এলাকাবাসীও দেখছে, আমরাও। সিরাজগঞ্জে তারাশে পিকআপ গাড়ি চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তারাশ রানীরহাট আঞ্চলিক সড়কের আসানবাড়ি নামক স্থানে নিহতের গলাকাটার মরদেহ উদ্ধার করা হয়েছে। তারাশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়া রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জে শহীদ এম এনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের নাম রাশিদুল ইসলাম, সে তারাশ পৌর সদরের ওয়াবদাবাদ এলাকার আব্দুল কাদেরের ছেলে ও পিকআপ ভ্যান চালক। এরপর কৃষি সংবাদ। গার্মেন্টসের মার্কেটিং ম্যানেজারের চাকরি ছেড়ে সমন্বিত কৃষি খামার গড়ে স্বাবলম্বী হয়েছেন গাইবান্ধার সাঘাটার কোরবান আলী। তার খামারে কর্মসংস্থান হয়েছে বেশ কয়েকজন যুবকের। এই উদ্যোক্তার সফলতায় অনুপ্রাণিত হয়ে অনেকেই আগ্রহী হচ্ছেন কৃষি খামার গড়তে। নূর হোসেন রেইনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। গাইবান্ধার সাঘাটা উপজেলার পূর্ব অনন্তপুর গ্রামের শাহজাহান আলী আজাদের ছেলে কোরবান আলী গার্মেন্টসের মার্কেটিং ম্যানেজারের চাকরি ছেড়ে নিজ বাড়ির পাশেই গড়ে তুলেছেন সমন্বিত কৃষি খামার। ৪৫ একর জমিতে করছেন হাঁস মুরগি, গরু ছাগল, ভেড়া ও মৎস্য খামার। ৮টি প্রকল্পে তিনি ৮২ লক্ষ টাকার বিনিয়োগ করেছেন। এই খামার থেকে প্রতি মাসে তার আয় প্রায় ৫ লক্ষ টাকা। কোরবান আলীর খামারে কর্মসংস্থান হয়েছে বেশ কয়েকজন যুবকের। এছাড়া তার সাফল্যে উৎসাহিত হয়ে অনেকেই এগিয়ে আসছেন নতুন উদ্যোক্তা হতে। আগে অন্য কাজ করছি, আমরা পয়সা পাতি ঠিক মতন পাই না, খাওয়া দাওয়া হয় না ঠিক মতন। এখানে আছে মোটামুটি ভালোই আমাদের ইনকাম, ভালোই মোটামুটি পয়সা পাতি দেয়, ৫০০-৬০০ টাকা করে আমাদের রোজ চালায়। এলাকার যারা বেকার যুবক আছে তাদের জন্য উনি এখানে মোটামুটিভাবে এখনো প্রায় ২৫-৩০ জন কাজ করে রানিং। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যিনি বলছেন চাকরি না খুঁজে উদ্যোক্তা হোক, ওনার কথায় অনুপ্রাণিত হয়ে আমি প্রজেক্ট হাতে নেই। ইনশাল্লাহ মোটামুটি দাঁড় করে ফেলছি।
এবং যদি সরকারিভাবে যদি আর্থিক সহযোগিতা পাই আমি, তাহলে এই গ্রামের 3 থেকে 400 বেকার লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো ইনশাআল্লাহ। প্রাণী সম্পদ অফিস থেকে সবসময় খোঁজ খবর নেওয়া সহ প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয় বলে জানান এই কর্মকর্তা। কোরবান আলী ওনারা আমাদের কাছে আসে পরামর্শের জন্য, আমরা তাদেরকে পরামর্শ দিই এবং তার ফার্মটা ভিজিট করে তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিই। আমরা আশা করি যে উনি নিজের কর্মসংস্থান তো করবেন, পাশাপাশি আর কয়েকজন বেকার যুবকদের উনি কর্মসংস্থান সৃষ্টি করছেন এবং আমাদের যে প্রাণী জামিশ, যে মূল লক্ষ্য আমাদের প্রাণী জামিশ, এটা সাহাঘাটার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকাগুলোতে উনি সরবরাহ করবে এই আশা করি। সরকারিভাবে ঋণ অথবা অনুদান পেলে প্রতিষ্ঠানটি আরও বড় করে 3 থেকে 400 মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার আশা এই উদ্যোক্তার। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ইতিহাসে সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার, আশ্বাস প্রধান উপদেষ্টার। ভোট হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। বাংলাদেশে ভবিষ্যৎ নির্ধারণ করবে এই দেশের জনগণ, বলেন মির্জা ফখরুল। গণতন্ত্রের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। জুলাই গণ অভ্যুত্থান যেন ব্যর্থ না হয়, সজাগ থাকার তাগিদ নাহিদ ইসলামের। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয়, বললেন জামাত আমির। এবার ইন্টারপোলে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন এনসিবি। কাল ট্রাইব্যুনালে উঠছে মামলাটি। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।